নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশে তো একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল। এবার বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার পরিস্থিতিটা আপনাদের জানাবো। প্রথমে ভারতের পরিস্থিতিটা একটু জানাই। সার্জিও গোর, তার সঙ্গে মিটিং হওয়ার পর দীনেশ ত্রিবেদী একদম ফিরে তিনি সামান্য খাওয়া দাওয়া করে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। গতকাল রাতে আমাদের এখানে একটা কিচেন ক্যাবিনেট বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, অজিত দোভাল আর আমাদের দীনেশ ত্রিবেদী প্রত্যেকেই উপস্থিত ছিলেন। আর নির্মলা সীতারামন, তিনিও ফিনান্স মিনিস্টার, তিনিও আছেন এর মধ্যে। তো সেখানে দীনেশ ত্রিবেদী পুরো বাংলাদেশে মানে এর বৈঠকটা, সার্জিও গোরের সঙ্গে বৈঠকটা মর্মার্থ পুরোটা তুলে ধরেন। এবং সেখানে তিনি একটা কথা বলেন যে এই যে ব্রিক্স সম্মেলন হচ্ছে, তাতে যে আমরা যে চিঠিটা পাঠিয়েছি সেখানে নাকি আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করিনি বলে ওরা একটা খুঁত ধরে বসে আছে। তখন অমিত শাহ বলেন যে ভারতের থেকে, ভারতের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং যে শুভেচ্ছা পত্রটি পাঠিয়েছিলেন এবং শোকবার্তা পাঠিয়েছিলেন, তার কি ধন্যবাদ সূচক একটা পত্র বাংলাদেশ থেকে এসছে? এই সৌজন্যতা বোধ না বাংলাদেশের প্রধানমন্ত্রীর আছে, না বাংলাদেশের যারা নেতা আছে এখন ক্ষমতায় তাদের আছে। এখন ভারতকে যদি কেউ দুর্বল মনে করে তাহলে ভুল করবে। ভারতের সহনশীলতাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। आप जो दिखाएगा मैं उसको उन्हीं के भाषा में जवाब दूंगा। মানে যে যেরকম দেখাবে আমি সেই ভাষাতেই জবাব দেব। তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার নামটা উল্লেখ করেননি। কারণ তুমি তো আমাকে সৌজন্য দেখাওনি, আমি কেন বারবার সৌজন্য দেখাতে যাব? এরপরের ব্রেকিং নিউজটা হলো, এরপরে যা কথাবার্তা হয়েছে আমি সব জানতে পারিনি। এরপরে যে ব্রেকিং নিউজটা হলো, আজকে সকালবেলা দীনেশ ত্রিবেদী সোজা চলে যান শেখ হাসিনার কাছে। মোদিজি মানে নির্দেশেই গিয়ে সেখানে তিনি পুরো অবস্থাটার ব্যাখ্যা করেন এবং 40 মিনিট ধরে তাদের মধ্যে কথাবার্তা হয়। খুঁটিনাটি প্রত্যেকটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে শেখ হাসিনা জেনেছেন কারা কারা বৈঠকে এসেছিল, বৈঠকটা বাতিল হলো কেন, মানে এই এটা মানে আমরা নৈশভোজ বাতিল হলো কেন, তারেক রহমানের সরকারের এখন কি অবস্থা, তারা কোনো বিবৃতি দিচ্ছে কিনা, এই নিয়ে নানান প্রশ্ন করেছেন। মিটিংটা চললে 40 মিনিট, অর্থাৎ যে ঘটনাবলী বাংলাদেশে ঘটে গেল সেটার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কিন্তু চলে গেছে শেখ হাসিনার কাছে। উল্টো দিকে সার্জিও গোর তিনি দিল্লি ফিরে এসছেন। এখন দিল্লি ফিরে আসার পর যিনি কথায় কথায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টকে ফোন করেন, এত বড় একটা ঘটনা হওয়ার পর তিনি কি প্রেসিডেন্টকে জানাননি? নিশ্চয়ই জানিয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্প তিনি তার হিসেবে চলছেন যে চীনকে দূরে রাখতে গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক করতেই হবে, না হলে পরে আমাদের পরে মুশকিল আছে। ভারত যদি চীনের দিকে ঘেঁষে যায় তাহলে ইন্দো প্যাসিফিকে
আমরা ঝামেলায় পড়ে যাব এবং এই ব্রিক্স গঠনের যে প্রচেষ্টা, ডি-ডলারাইজেশন, সেটাতে আরো এক ধাপ ওরা এগিয়ে যাবে। ফলে চীনের থেকে ভারতকে আলাদা করতে গেলে ভারতের যে দাবি, সেই দাবিটাকে কিন্তু মান্যতা দিতে হবে। এবার সময় এসে গেছে আমাদের গুটিয়ে নেওয়ার পালা, বাংলাদেশ থেকে ব্যাগপত্তর গুটিয়ে নেওয়ার পালা। শেখ হাসিনাকে আমরা ঢুকিয়ে দেব, তারপর শেখ হাসিনা ওখানে বুঝে নেবেন কি করবেন না করবেন। আমরা তীক্ষ্ণ নজরটা রাখবো, এইটুকু আমাদের কর্তব্য। অর্থাৎ শেখ হাসিনার ফেরাটা এবার নিশ্চিত হয়ে গেল, অন্তত ট্রাম্পের কথাতে। এখন এই কথাটা আমরা জানলাম কি করে? এই কথাটা স্বয়ং সার্জিও গোর তিনি জানিয়েছেন আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে। ডক্টর জয়শঙ্কর মারফত এই খবরটাই ছড়িয়ে গেছে। তিনি কোনো প্রেস কনফারেন্স করেননি, বলে না খবর ছড়িয়ে যায়, খবর থাকে না, চাপা থাকে না। এবার আসি উল্টো দিকে বাংলাদেশের কথা। সার্জিও গোর ফিরে যাওয়ার পর এখন থরহরি কম্প লেগে গেছে। মানে কে কোথায় কি বলবে না বলবে ঠিক করতে পারছে না। জামাত এবং এনসিপি তারা বিএনপিকে দোষারোপ করছে, যেটা এটা চক্রান্ত। যদি আমাদের এভাবে অপমান করা হতো তাহলে পরে আমাদের আগেই বলে দিত, আমরা যেতাম না নৈশ বোঝে। খলিলুর রহমান আমাদের সঙ্গে চক্রান্ত করেছে ভারতের নির্দেশে, সবকিছু ভারতের নির্দেশে হচ্ছে আর কি। কিন্তু তারেক রহমানের সরকারের পক্ষে যিনি সব ব্যাপারে পটার পটার করেন, এই সালাউদ্দিন সাহেব, তিনি অন্তত এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। এখন আপনাদের আমি দুটো ছবি দেখাবো। দুটো ছবি, বলে না ছবি অনেক কথা বলে দেয়। দুটো ছবি, প্রথমটা দেখুন, দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের যে বৈঠক শেষে যে মিটিংটা হয় বা বৈঠকের আগে যে মিটিংটা হয়, সেই মিটিংয়ে আপনার চেহারা দেখুন, দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। সার্জিও গোর রিল্যাক্সড এবং অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্ব সুলভ একটা হাসি আসছেন, দীনেশ ত্রিবেদীও তাই। এই ছবিটা বলে দিচ্ছে যে এনাদের মধ্যে কতটা সুন্দর আলাপ হয়েছে। আমার মনে হয় ছবিটা বৈঠকের পরেই তোলা। উল্টো দিকে আমি আর একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা হচ্ছে তারেক রহমানের সঙ্গে মিটিং এর পর সার্জিও গোরের সঙ্গে তোলা ছবিটায় আপনি দেখুন সার্জিও গোরের মুখটা এবং তারেক রহমানের মুখটা। তারেক রহমানের দেতো হাসি হাসছেন বটে, কিন্তু সার্জিও গোরের মুখটা থমথমে। অর্থাৎ তিনি যে একেবারেই সন্তুষ্ট নন, এই ছবি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে। ছবি কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। এদিকে আমাদের রণদীপ জয়সওয়াল, তার একটা ফটো কার্ড আমি জুড়ে দিচ্ছি, সেখানে দেখুন তিনি কি বলছেন। আবার আমাদের যিনি অজিত দোভাল আছেন এনএসএ, অজিত দোভাল কিন্তু আবার এটা কথা বলেছেন। আমি সেটারও ফটো কার্ড আপনাদের আমি দিয়ে দিচ্ছি। দেখুন, তার নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে কোনো রকম আপোষ ভারত করবে না, এই ধরনের একটা কথা তিনি বলেছেন। সরকার যে ভয়ে কাঁপছে তার একটা ছোট ভিডিও
আমি কর্নারে চালিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে ভেতরে ভয় কতটা ঢুকেছে, অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসছে, এই ভয়টা কতটা ঢুকেছে। ভিডিওটা দেখুন, আমি চুপ করে পাশে বসে থাকবো। যদি এই সরকার ব্যর্থ হয়, মনে রাখবেন বাংলাদেশে কেউ বাস করতে পারবেন না, কেউ বাস করতে পারবেন না। এর চেয়ে সিনসিয়ার গভর্নমেন্ট, এর চেয়ে সিনসিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে না, ছিল না। আর এইবারের কমিটমেন্ট যদি আমরা ফেল করি জুলাই অভ্যুত্থানের পরে, মনে রাখবেন আমরা শেষ হব না, আপনারাও শেষ হবেন। কেউ কারো বাড়িতে থাকবেন না, ডিউটিতে থাকবেন না, কারণ সবার আমল নামা সবাই জানতেছে কে কি আমরা করতেছি। আমি খুব ভদ্রোচিত ভাষায় বলে গেলাম, অত্যন্ত আবেগ অনুরোধ নিয়ে আপনাদেরকে বলে গেলাম। এবার সব থেকে বড় মুশকিলে পড়েছেন আমাদের জামায়াত ইসলামের আমির এবং এই এনসিপির ছোকরাগুলো। কারণ এই যে বলছেন আমাদের সকলের আমলনামা সবার কাছে আছে, আমলনামা কার কাছে থাকবে? আমলনামা আছে আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগ ফিরলে পরে, ফেরাটা এখন শুধু সময়ের অপেক্ষা। আওয়ামী লীগ ফিরলে পরে ফুল প্রসাদ আচ্ছা করে তো চড়াবে, সে তো বুঝতেই পারছে। এখন আওয়ামী লীগের নেতাদের ভারতবর্ষে ঠাঁই হয়েছিল, এদের ঠাঁই কোথায় হবে সেই নিয়ে এরা এখন খুব চিন্তিত। এখন জাহাজে করে পালাবে না নৌকায় করে পালাবে, সেটা হচ্ছে পরের ব্যাপার। আমি যে আপনাদের বলেছিলাম না সেপ্টেম্বর, আমি কোনো গণৎকার হিসেবে আমি বলিনি। আমি পারিপার্শ্বিক অবস্থা এবং লোকের সঙ্গে কথাবার্তা বলে আমি যেটুকু আন্দাজ করেছিলাম তাতেই আমি বলেছিলাম যে সেপ্টেম্বর, খুব বেশি দেরি হলে। তারপরে আবার একটা ভিডিওতে বলেছিলাম সেপ্টেম্বরও হয়তো লাগবে না, তার আগেই ফিরে যাবেন শেখ হাসিনা। এবার ট্রাম্পের ব্যাপারটা কি? ট্রাম্প বুঝে গেছে যে এখানে ভারতকে আমার কাছে রাখতে হবে, বাংলাদেশ যাই ভাঁড়বে, শেখ হাসিনাকে ঢুকিয়ে দাও, আমরা ওপর দিকে নজর রাখবো, আর ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে চলবো, যাতে চীনকে দূরে রাখা যায়। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, জবাবটা আপনারা দেবেন। এই যে 12-13 সেপ্টেম্বর যেটা নিয়ে এত ধুয়ো তুলছেন যে প্রধানমন্ত্রী হিসেবে জানানো হয়নি, অমুক হয়নি, তমুক হয়নি, উনি না এসে দেখান। তারেক রহমান ভারতবর্ষে 12-13 সেপ্টেম্বর ব্রিক্সের যে মিটিং আছে সেই মিটিং অ্যাটেন্ড না করে দেখান। এটা আমারও চ্যালেঞ্জ রইল। যদি আসেন তাহলে ভালো, আর যদি না আসেন তাহলে আরো ভালো। কোনোটাতেই ভারতবর্ষের কোনো অসুবিধে নেই। ভারতবর্ষ তার নিজস্ব গতিতে চলবে এবং ভারতবর্ষ সহনশীল বলে আপনারা যাচ্ছে তাই বলে যাবেন, সহ্যের একটা সীমা আছে, সেই সীমা আপনারা অতিক্রম করে গেছেন। এইবার বলে না ঝি মেরে বউকে শেখানো, এটাই হবে। বাংলাদেশকে আক্রমণ করলে বাংলাদেশ ছাতু হয়ে যাবে, বাংলাদেশকে আক্রমণ করে লাভ নেই, কারণ আবার ঘুরতে হবে ভারতকেই, কেউ টাকা দেবে না। ভারত এই মুহূর্তে চাইছে না, আর ভারতের ভেতরে এখন ইন্টারনাল এত সমস্যা রয়েছে, ওই ঝামেলা ভারত এখন জড়াবে না। কাঁটা দিয়ে কাঁটা তোলা হচ্ছে সব থেকে ভালো, তাই উপযুক্ত পথটাই ভারত ধরেছে। এবার আপনারা অপেক্ষা করুন, এই আগস্টের মধ্যে, আমি আজকে আগাম ঘোষণা করে দিলাম, লিখে রেখে দিন, এই আগস্টের মধ্যে তারেক রহমান সরকার গদি উল্টাবে। এখন তিনি লন্ডন পালাবেন না কোথায় যাবেন সেটা তিনিই ঠিক করবেন, আর জামাত আর এনসিপি তাদের কি হবে ঈশ্বরই জানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সাবধানে থাকবেন। নমস্কার।